কত ধরনের স্কিমের কথা বলছে, কিন্তু সেই স্কিম কে পাচ্ছে কেউ জানে না। তাদের দলের কোন হুমরা চুমরা আসলে পরে শিকি নেতা, দুলি নেতা, এদের নামে সমস্ত সাবরুম থেকে আগরতলা অব্দি ফ্ল্যাটস, ত্রিপুরাজ্যের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সরকারি টাকা, জনগণের টাকা সেদিকে চলে যাচ্ছে। কিন্তু আমি বিনীতভাবে বলবো, এই সাবরুম মহকুমার মানুষকে, বিশেষ করে সাবরুম বিধানসভা কেন্দ্রের যারা এখানকার ভোটারদেরকে বলুন তো, গত 3.5 বছরে সাবরুম বিভাগে 3.5টা ইট পড়েছে কিনা কোথাও? 3.5টা ইট। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত প্রকল্প করে নিয়ে গেছে, এটা জাতীয় সড়ক হোক, আমরাই লড়াই করে সারা ত্রিপুরাজ্যে, শুধু সাবরুম আগরতলা না, সেই কুকিতল থেকে কৈলাসহর, খোয়াই, কমলপুর, তেলিয়ামরা হয়ে সাবরুম অব্দি আসবে, রূপাইছড়ি ব্লক হয়ে। কে লড়াই করেছে? কার আমলে সার্ভে হয়েছে? কার সঙ্গে ডিপিআর হয়েছে? এগুলো সময় লাগে, এগুলি কাজ শুরু হয়েছে। কিন্তু নতুন করে এই যে রেল লাইন ত্রিপুরা সরকারের না, তবু বলছি, ভারতবর্ষে কোন রাজ্যে, উত্তর পূর্বাঞ্চলের আর কোন রাজ্যে, রাজ্যের একদম শেষ প্রান্ত অবধি রেল লাইন পৌঁছেছে? হ্যাঁ, হয়তো রেল লাইন কিছু চলতে পারে। ত্রিপুরাজ্যের বামপন্থী সরকার আর বামফ্রন্টের নেতৃত্বে এই রাজ্যের মধ্যে যদি জনগণকে নিয়ে যদি সেই লড়াই না হতো, সেই সংগ্রাম না হতো, দিল্লির কে সেই তৎকালীন ইউপিএ সরকার এবং আজকের এনডিএ সরকার তাদেরকে বাধ্য না করা হতো, এই রেল সম্প্রসারণ হতো না, ফেনী নদীর উপর দিয়ে এই মৈত্রী সেতু হতো না, বিকল্প জাতীয় সড়ক হতো না। আজকে এই সরকার এসে গত 3.5 বছরে সারা ত্রিপুরা যে কথা বললে হয়তো অনেকেই এগুলো বিচার করতে পারবেন না। আপনার সাবরুম বিভাগ দিয়ে আপনি দেখুন, আপনি সেই মাধবনগরে হতে পারেন বা বৈষ্ণবপুরে, আপনি সেই সাতবাড়ি হতে পারেন বা ওই বাগমারার। নতুন কোন প্রকল্পে এই সরকার স্যাংশন করে 3টি ইট ফেলেছে কিনা? 3টি প্রকল্প করেছে কিনা? বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত বিল্ডিং করে দিয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, আপনারা গেরুয়া রং দিয়ে সেখানে হয়তো বা ওই কি নাম জানি দিয়েছে স্বাস্থ্য কেন্দ্রে, আয়ুষ্মান ভবন কি জানি, আয়ুষ্মান ভারত, আর বিভিন্ন প্রকল্প, এগুলি ফিতা কেটে বলছেন 25 বছরে কিছুই হয়নি। সত্যি ভগবান যদি থাকতো, এই বিল্ডিং আপনাদের মাথার উপর ভেঙে পড়তো। এত মিথ্যা, এত সত্য কথা কিভাবে বলে? কাজে আজকে যারা সেদিন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের সে মিথ্যা প্রবচনে যারা ভোট দিয়েছেন, না আমরা বলি না আপনি অন্যায় করেছেন, সেদিক থেকে আপনার অধিকার, কিন্তু এই 3.5 বছরে, এই 3.5 বছরে এই প্রতারণা, এই 3.5 বছরে গণতন্ত্রের উপরে বলাৎকার, সংবিধানের উপরে বলাৎকার, ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ হওয়ার পরে আপনি যদি চুপ থাকেন, আপনি সাধারণ মানুষই হন বা ব্যবসায়ী,
আপনি সরকারি কর্মচারী হন বা সাধারণ মানুষ, আপনি কিন্তু আপনার উত্তর প্রজন্মের কাছে আপনি জবাবদিহি হবেন। আপনি যদি মনে করেন আমি চুপ থেকে কোন রকমের সহ্য করে আমি নিজেকে সরিয়ে রাখবো, নিজেকে কোন রকমের রক্ষা করব, আপনি রক্ষা পাবেন না। অন্যায় যদি হয়, অন্যায় যদি প্রতিবাদ না করেন, সে অন্যায় আপনাকে আগামী দিন আপনাকেও সে আগুন আপনাকে জ্বলে পড়ে মরতে হবে। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই শিক্ষা। তাহলে সেই জায়গায় আজকে যুবারা 8 দফা দাবিতে আজকে যে কথাটা বলতে এসছে, তারা নতুন কোন দাবি এখানে আনেনি। তাদের নিজের তৈরি করা কোন দাবি তারা তুলেনি। টিওআইএফ, এসএফআই এবং পিএসইউ তাদের ব্যক্তি স্বার্থে কোন দাবি তারা উত্থাপন করেনি। এই প্রতিশ্রুতিগুলো আপনারা দিয়েছিলেন। ধরে নিন এটা চার্জশিট। চার্জশিট মানে থানায় যদি কোনো এফআইআর হয়, দারোগা বাবুরা তদন্ত করে তার বিরুদ্ধে অপরাধ কি, এই অপরাধের তালিকা করে হাকিমের কাছে দেন, সেটা যে বিচার হয়। এই বিচার তো ত্রিপুরাজ্যের থানা বাবুরা করবেন না, কিন্তু যুবরা এ রাজ্যের যুবদের হয়ে, জনগণের হয়ে এই চার্জশিট তৈরি করেছে, এই চার্জশিট উপস্থিত করেছে। এই বিচার হবে জনগণ আদালতে, এখান থেকে মুক্তি পাবেন না, এখান থেকে পার পাবেন না। কাজে আজকে এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য থেকে হয় এটা মেনে নিন, কারণ টাকার আপনাদের অভাব নেই। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার হাতেও টাকার অভাব নেই, রাজ্য সরকার টাকার অভাব নেই। আমি শুধু একটা হিসাবে দিচ্ছি, পেট্রোলিয়াম পদার্থ, ডিজেল এবং পেট্রোল, এটা ওই সেচের জন্য প্রয়োজন, ডিজেল লাগে, অটো, গাড়ি, সবকিছুর জন্য আন্তর্জাতিক বাজারে আমাদের ভারতবর্ষে এত এই খনিজ নেই, বাইরের থেকে আমাদের আনতে হয়। মোদী সরকারের সৌভাগ্যকে দুর্ভাগ্য, মোদী সরকার আসার পর থেকে আন্তর্জাতিক বাজারে এই পেট্রোলের দাম কমেছে প্রায় অর্ধেক। একটা সময়তে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছিল। নিয়ম মতো পেট্রোল ডিজেলের দাম মোদী সরকার আসার সময়তে পেট্রোলের দাম ছিল 54-55 টাকা, এটা 25-30 টাকাতে নেমে আসার কথা ছিল। আজকে সেই পেট্রোলের দাম কমেছে, তোমার দাম কমলো না কেন? আজকে পেট্রোলের দাম 100 টাকার উপরে, ডিজেলের দাম 90 টাকার উপরে। এক্সাইজ ডিউটির নামে, শুল্কের নামে প্রাইস বা দাম হিসেবে নিতে পারে না, শুল্ক চাপিয়ে এই টাকা তুলে নিচ্ছে। গত 7 বছরে মোদী সরকার ভারতবর্ষের জনগণের কাছ থেকে 20 লক্ষ কোটি টাকা অতিরিক্ত তুলেছে। অন্যান্য তো আছে। ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসাবে আমাদের রাজ্যের 37-38 লক্ষ জনসংখ্যার হিসাবে এই 20 লক্ষ কোটি টাকার শেয়ার আমাদের নাই নাই করে অন্তত আমাদের 50-60 হাজার কোটি টাকা পাওয়ার কথা ত্রিপুরা ছিল। সে রাজ্য দিতে বাধ্য। যদি নীতি আয়োগ নীতি মেনে
নিয়ম মেনে যদি কাজ করে, তো সেই টাকা যদি ত্রিপুরা সরকার আনতে পারে, কেন তোমার অর্থের অভাব হবে? কেন তোমার শূন্যপদ পূরণ হবে না? কেন তোমার নতুন প্রকল্প হবে না? কাজে এই দেশের সরকারের কি কেন্দ্রের কি রাজ্যের টাকার অভাব নেই, কিন্তু সেই টাকাগুলো চলে যাচ্ছে রাঘব বোয়ালদের পেটে, তার ব্যবস্থা করা হচ্ছে। কাজে ত্রিপুরাজ্যের জনগণ লড়াই করে হয় তাদেরকে বাধ্য করবে, নতুবা আগামী দিন আসছে এদের গদি ছাড়ার জন্য এই চার্জশিট, সেই বিচারে তার মাথা পেতে নিতে হবে। কাজে বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই লড়াই এখানে শেষ না। আগামী দিন এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফকে তাদের অপরাধকে আড়াল করার জন্য, তাদের অকর্মকে ডেকে দেওয়ার জন্য, তাদেরকে জামিন নেওয়ার জন্য নানা পোশাকের আড়ালে, নানা চেহারায়, নতুন স্লোগানে কিছু দল হাজির হয়েছে। পাহাড়ের ত্রিপুরা মাথা সমতলে তৃণমূল কংগ্রেস, আমি এখনই বলবো না তাদের মধ্যে আঘাত হয়ে আছে, আমরা এখনই বলবো না তারা এক ঘরে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে না, হয়তো বা এরকম এখনো হয়নি। কিন্তু মজার ঘটনা কি, ওই ত্রিপুরা মোছা আজকে যে ভারতীয় জনতা পার্টির কারণে শুধু ত্রিপুরাতে না, সারা ভারতবর্ষে পশ্চাৎপদ প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি আক্রান্ত। এই কোভিড মহারোগে মাছির মতো মারা যাচ্ছে, সেখানে সে জনজাতি বা আদিবাসী যদি কিছু করছে না। আর এই রাজ্যের মধ্যে ট্রাইবেলদের রক্ষার নামে আমরা দেখবেন সেই মথা এবং বিজেপির নেতাদের মধ্যে কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলে না। নিচের তলায় ওই রেগা কে কত লুটবে এটা নিয়ে পঞ্চায়েতে মারামারি, উপরে মাখামাখি। তৃণমূল কংগ্রেসের সাথে প্রকাশ্যে লড়াই, এই লড়াই নীতি পাল্টানো লড়াই না। বিজেপির নীতির বিরুদ্ধে তারা কথা বলে না, এটা লড়াই হলো যে বিজেপি একদিন খেয়েছে, আরো কতদিন খাবে সে ভাগ দিতে হবে। এতে ত্রিপুরাজ্যের মানুষের আখেরে কিছু লাভ হবে না। কাজে আগামী দিন চোখ কান খোলা রেখে জনগণকে সজাগ সতর্ক করে 2018 যে ভুল হয়েছিল, যে ভুলের কারণে আজকে ত্রিপুরাজ্য বহু দূর আমরা পিছিয়ে গেছি, আবার উঠে দাঁড়ানোর জন্য, ত্রিপুরাজ্যকে সমহিমায় ফিরে নিয়ে আসার জন্য বামপন্থাই একমাত্র পথ। ছাত্র যুবরা আপনাদের আন্দোলন, সেই আন্দোলনকে আগামী দিনের জন্য স্ফীত করবে, শক্তিশালী করবে। কাজেই আমাদের বসে থাকার, বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। গণতান্ত্রিক পথে আরো বেশি শক্তি সঞ্চয় করে আজকে যেমন দুজন বন্ধু ত্রিপুরা মথা আইপিএফটি সেরেছেন, এরকম বিজেপির ঘরেও ঘরে ঘরে সেই চিন্তার উকি মারছে, এদের কাছে পৌঁছতে হবে। আমরা তাদেরকে আহ্বান জানাই, আসুন সমস্ত অপমান, সমস্ত অবহেলা, গত 3.5 বছরে আমাদের যা ক্ষতি হয়েছে, আগামী দিন গণতন্ত্র পুনরুদ্ধার করার মধ্য দিয়ে আমরা এটাকে পুষিয়ে নেব, এই শপথ নেবেন। এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ইনকলাব জিন্দাবাদ।